আমি বারবার তাদেরকে বলছিলাম, আঙ্কেল আপনাদের সন্তানের মতো এদেরকে রক্ষা করেন, বাঁচান, কিন্তু তাদের কোনো সহযোগিতা আমরা সেদিন পাইনি। মৃত্যু পথযাত্রী একজন দেশের নাগরিককে যখন হসপিটালে নেওয়া হচ্ছে, সে যত বড় অপরাধী হোক, যত খারাপ ব্যক্তি হোক, হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে তাকে সেবা দেয়া, কিন্তু তারা সেদিন আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই ছাত্র জনতাকে তারা সেই দিন চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করে, অস্বীকার করে এবং বলে বেরোয় যান। এটি কি কেবল ইট পাথর আর দাতব পদার্থে তৈরি একটি স্তম্ভ? না, এতে মিশে আছে সহস্রাধিক শহীদের আত্মার গুঞ্জরণ, অজস্র ক্ষত বিক্ষত পঙ্গুত্ব বরণকারী মানুষের হাহাকার, কলিজা ছেঁড়া ধন সন্তান হারানো মায়েদের আর্তনাদ। এটি আমাদের ইতিহাস, আমাদের দায়বদ্ধতা, আমাদের জবাবদিহিতার স্তম্ভ। জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের গল্প নিয়ে ফেনী সংবাদের আজকের আয়োজনে আমাদের সাথে আছেন যুদ্ধাহত জুলাই যোদ্ধা আব্দুল কাদের মিনার। জি, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে, ধন্যবাদ ফেনী সংবাদকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে জুলাই নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক কথা, আমাদের অনেক আবেগ এবং আমাদের অনেক অনুপ্রেরণার জায়গা হচ্ছে জুলাই। তো আমাকে যেহেতু স্মৃতিচারণ করার জন্য বলা হয়েছে, আমি জুলাই নিয়ে দুই একটি কথা বলবো। যে কোটা সংস্কার আন্দোলন, ছাত্র জনতা, মেধাবী শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি ছিল সেটাকে উপেক্ষা করার কারণে ছাত্র জনতার সাথে এদেশের আপামর জনতা যখন একসাথে তাদের যৌক্তিক দাবির জন্য রাজপথে নেমেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার যখন ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করছিল এবং ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত হত্যা করছিল, তখন আর আমরা যারা সচেতন দেশপ্রেমিক নাগরিকরা রয়েছি, ছাত্র জনতা রয়েছে, আমরা আর ঘরে থাকতে পারিনি। এই হত্যাকাণ্ড আমাদের হৃদয়ে দাগ কেটেছে এবং সেই দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের এই ছোট্ট জেলা ফেনীর রাজপথে আমরা আমাদের ছাত্র ভাইদের দাবির সাথে একাত্মতা পোষণ করার জন্য সেই দিন অংশগ্রহণ করেছিলাম। আমাদের ভিতরে এতটুকু কাজ করেছিল, যেখানে আমাদের ছাত্র জনতারা তাদের নৈতিক দাবির জন্য রাজপথে এসেছে, তাদের দাবিকে অগ্রাহ্য করে, তাদের দাবিকে অমান্য করে, অনীহা তাদের দাবিকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টো তাদেরকে রাজাকার বলে গালি দেয়া হচ্ছিল এবং কি তাদেরকে হত্যা করা হচ্ছিল, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। তো আমরা 4 তারিখের ঘটনায় যদি বলি, 4 তারিখ আমাদের বিশেষ করে আমার এলাকা হচ্ছে পরশুরাম অঞ্চলে তখন কিছুটা বন্যা ছিল। আমরা মোটামুটি প্রায় কোমর সমান পানি অতিক্রম করে বিকল্প রাস্তা দিয়ে ফেনীতে তখন আন্দোলনে অংশগ্রহণ করি। আমার সাথে আরো অসংখ্য ভাইদেরকে সহ নিয়ে আমরা আন্দোলনে যোগদান করি এবং বিশেষ করে আন্দোলনের আগের দিন আমরা জানতে পারি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠনের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হুমকি দিচ্ছিল যে তাদের খুনি নেত্রীকে তারা টিকিয়ে রাখার জন্য তারা আগামীতে কালকে যুদ্ধে নামবে। তখনই আমাদের ভিতরে, বিশেষ করে আমার মনে একটি আশঙ্কা জন্মেছিল যে নিশ্চয়ই কালকে তারা বড় ধরনের কোনো হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে, যে আমার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদেরকে রক্ষা করার জন্য হলেও কালকে আমাদেরকে সেখানে থাকতে হবে। সেই প্রেরণা চেতনা থেকেই পরের দিন আমরা আন্দোলনে সামিল হই এবং কি আমরা যারা একটু সিনিয়র ছিলাম, আমরা মানব প্রাচীর তৈরি করে আমাদের ছাত্রদেরকে চতুর্পাশে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, আমরা মানব প্রাচীর তৈরি করে ফেলেছিলাম ছাত্রদের চতুর্পাশে, যাতে কেউ উস্কানিমূলক কোনো কাজ না করে, যাতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটা আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। কিন্তু ছাত্র জনতার সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করেই দুপুরের একটু পরেই সন্ত্রাসী সংগঠনরা মহিপালের ওই ফ্লাইওভারের নিচে আমরা যখন অবস্থান করছিলাম, তারা টাং রোডের দিক থেকে গুলি করতে করতে আসছিল। সাথে সাথে আমরা এই ছাত্র জনতাকে রক্ষা করার জন্য, প্রতিরোধ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকি
এক পর্যায়ে গুলির মুখে যখন আমরা আর সামনে এগোতে পারছিলাম না, আমরা একটু পিছু হটে এসে 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ নোয়াখালীর রাস্তার দিকে ওইদিকে চলে যায়, একটা অংশ চট্টগ্রামের এবং কি ফেনী সার্কিট হাউসের ওইদিকে চলে যায়, আর আমরা ছিলাম ঢাকার রোডের ওইদিকে। তখন সবচাইতে কষ্টের জায়গা ছিল, আমি আমার অংশে যারা ছিল তাদের একেবারে সম্মুখে ছিলাম, আপনারা ফুটেজে হয়তো দেখবেন, একেবারে সামনে ছিলাম। সবচাইতে কষ্টের জায়গা হচ্ছে যখন এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা গুলি করছিল, বিজিবি এবং পুলিশ ওই ম্যাজিস্ট্রেট সহ তারা আমাদের সামনে দিয়ে হেঁটে হাজারী রোডের মাথায় ভিতরে ঢুকে যায়, দাঁড়ায় থাকে, অবস্থান নেয়। আমি বারবার তাদেরকে বলছিলাম, আঙ্কেল আপনাদের সন্তানের মতো এদেরকে রক্ষা করেন, বাঁচান, কিন্তু তাদের কোনো সহযোগিতা আমরা সেদিন পাইনি। তারা এক পাশে গিয়ে দাঁড়িয়েছিল আর এই হত্যাযজ্ঞ তারা অবলোকন করেছে। এটি রাষ্ট্রের জন্য কলঙ্কের, এদেশের জন্য কলঙ্কের। যারা এই রাষ্ট্রের ট্যাক্সের, জনগণের ট্যাক্সের টাকায় যাদের জীবন চলে, যাদেরকে এই রাষ্ট্রের জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে, তারা সেদিন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাদের চোখের সামনে আমাদের ভাইরা একে একে লাশে পরিণত হচ্ছিল, রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা সেদিন পাইনি। অনেক চিৎকার দিয়ে কান্না করে করে বলছিলাম, প্লিজ আপনারা একটু হেল্প করেন, একটু। তাদের কোনো সহযোগিতা আমরা পাই নাই। এক পর্যায়ে সাহস নিয়ে নিজেরাই তাদেরকে মোকাবেলা করার জন্য সামনে এগিয়ে যাই, এবং কি অনেকবার দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। তাদেরকে একেবারে ফ্লাইওভারের সামনে থেকে আবার নিচে নিয়ে আসি, আবার তারা গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আমি অনুভব করি যে আমার ফ্যাটে কিছু একটা লেগেছে, আমার ফ্যাটের আস্তে করে অবশ হয়ে যাচ্ছে। তো আমি বসে পড়ি, রাস্তার যে ডিভাইডার আছে, ডিভাইডারে বসে পড়ে আমি তাকিয়ে দেখি যে হচ্ছে ওকে দিক দিয়ে রক্ত বের হচ্ছে, এবং কি আমার আশেপাশে কেউ ছিল না, আমি একেবারে সামনেই ছিলাম। তো আমি ফ্যাটটা চিপে ধরে একটু পিছনে গিয়ে 2জন সহযোদ্ধাকে ডাকি যে, ভাই একটু আসেন, আর একটু গুলিবিদ্ধ হয়েছি, আর আপনারা সবাই ছাত্রদেরকে নিয়ে পিছে চলে যান, আমাদের ভাই যারা আছে সবাইকে নিয়ে পিছে চলে যান আর একটু। তখন আমরা সবাইকে নিয়ে একটু পিছে চলে যাই, এবং 2জন আমাকে ধরে অনেক দূর হাঁটার পরে একটা সিএনজিতে আমাকে উঠাবে। আর অপর দিক থেকে কিন্তু সার্কিট হাউসের ওই অংশে তখন ইতিমধ্যে আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছেন। আমাদের কাছে তথ্যটা পরে এসেছে, তখন কিন্তু আমরা জানতাম না যে এরকম হচ্ছে। আমাদের অংশে আমি সবার সামনে ছিলাম, ওই হিসাবে আমি সবাইকে নিয়ে যাই। এই কারণে ওই অংশে কিন্তু শহীদের সংখ্যাটা তেমন নেই। বেশিরভাগ ভাই আমাদের শহীদ হয়েছে ফ্লাইওভারের নিচে এবং কি সার্কিট হাউসের ওই অংশে। আমাদের অংশে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য। তো আমি সবাইকে নিয়ে পিছনে হটি, এবং কি 2জন আমাকে ধরে একটা সিএনজি ডেকে সর্বপ্রথম সালাউদ্দিন মোড়ে যে হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে যায়। এবং আমরা সেদিন দেখেছি যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিব একটা কথা বলেছিলেন যে আমরা আমাদের শত্রুদের সাথেও ইনসাফ করতে চাই। আমরা সেদিন মানবতার সেই জঘন্যতম উদাহরণটা দেখেছি। মৃত্যু পথযাত্রী একজন দেশের নাগরিককে যখন হসপিটালে নেওয়া হচ্ছে, সে যত বড় অপরাধী হোক, যত খারাপ ব্যক্তি হোক, হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে তাকে সেবা দেয়া, কিন্তু তারা সেদিন আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই ছাত্র জনতাকে তারা সেই দিন চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করে, অস্বীকার করে এবং বলে বেরোয় যান। সালাউদ্দিন মোড়ের সেই হসপিটাল থেকে যখন আমরা মর্মাহত হয়ে বের হয়ে যাই, আবার আমরা সিএনজি নিয়ে আমাদেরকে নিয়ে আসা হয় ডায়াবেটিস হাসপাতালে। ডায়াবেটিস হসপিটালের সামনে আমার সিএনজি থেকে আমাকে নামিয়ে দিয়ে সিএনজিটা চলে যায়। তিনিও ভয় ফিল করছিলেন, সিএনজি ড্রাইভার। তো পরে 2জন ধরে আমাকে ভিতরে নিয়ে গেলেন। সেখানে আরেক হৃদয় বিদারক ঘটনা। ডায়াবেটিস হসপিটাল যেহেতু আমাদের একেবারে ফেনীর প্রাণ কেন্দ্র, আমাদের আশা ছিল যে সেখানে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, কিন্তু সেখানে কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন তারা প্রকাশ্যে বলতেছেন যে এখানে কোনো চিকিৎসা হবে না, এদেরকে বের করে দাও। তো সবচাইতে বেশি মর্মাহত হলাম, আমাদের ভাইরা বারবার রিকোয়েস্ট করছিল, ভাই প্রাথমিক চিকিৎসাটা একটু দেন, প্রাথমিক চিকিৎসা দেন, আমরা এরপরে অন্য কোথাও নিয়ে যাব। ওনারা বলছে এখানে কোনো চিকিৎসাই হবে না, এদেরকে নিয়ে যাও, বের করে দাও এখান থেকে।
কি পরিমাণ হৃদয় বিদারক দৃশ্য, এটা আসলে সামনাসামনি না থাকলে অথবা নিজে না হলে এটা উপলব্ধি করা কঠিন, যে একজন ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয়তোবা মারাও যাবে, একটা স্বাধীন দেশে তার অধিকার রয়েছে চিকিৎসা সেবা পাওয়া, সেখানে তাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হচ্ছে। তখন একরাশ হতাশা আসলে দেশের প্রতি জন্মিল, যে কোন দেশে আমি জন্মগ্রহণ করেছি যেখানে আমাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। আমি একটা দেশের স্বাধীন দেশের নাগরিক। সেই হতাশা নিয়ে আবার মনের ভিতরে একটু সংশয় ছিল, যে সদর হসপিটাল মোড়ে তখন সংঘর্ষ চলছিল, সেই সংশয় হতাশা নিয়ে আবার সদর হসপিটালের দিকে রওনা। হসপিটালের ভিতরে যখন আমাকে ঢুকানো হলো, তখন আমার পেট এবং বুক দিয়ে গুলির কারণে রক্ত ঝরছিল। ভিতরে গুলি কি গিয়ে বেড়ে গেছে? না, বের হয় নাই, গুলি এখনো আমার শরীরে রয়েছে। একটা অপারেশন হয়েছে, আমি ধারাবাহিকভাবে বলছি। তো হসপিটালে গিয়ে দেখি সেখানে এক কারবালা, চতুর্দিকে কান্নার রোল, রক্ত আর মানুষের ছুটাছুটি। মনে হচ্ছে যে আমি কোন যুদ্ধক্ষেত্রে আসছি, এখানে শুধু লাশ, রক্ত, কান্না। তো আমাকে প্রথমে ইমার্জেন্সি থেকে কিছু ইঞ্জেকশন দিয়ে সাথে সাথে দোতলায় নিয়ে গেল নতুন ভবনে। সেখান থেকে ডাক্তার বললো যে এখানে রাখা যাবে না, ওনাকে ঢাকা চিটাগাং কোথাও নিয়ে যেতে হবে, ওনার অবস্থা ভালো না। তো আমার পরিবারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো চট্টগ্রাম।